অনির্বাচিত সরকার দেশের জন্য মঙ্গলজনক নয় বলছেন নেতারা। ক্ষমতার জন্য নয়, গণতন্ত্র প্রতিষ্ঠায় রাজনীতি করার দাবি। লাভের আশায় চামড়া কিনেও বিপাকে মৌসুমী ব্যবসায়ীরা। মূলধন ওঠানো নিয়ে দুশ্চিন্তা। সরকারের বিরুদ্ধে খেয়াল খুশি মতো দাম নির্ধারণের অভিযোগ। ঈদ উদযাপন শেষে কর্মস্থলে ফিরছেন মানুষ। ঘরমুখ যাত্রাও চলছে। সারা দেশে বিনোদন কেন্দ্রে উপচে পড়া ভিড়। এবং 2 বছরেও কার্যক্রম শুরু হয়নি বরিশাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারে। অবহেলায় পড়ে আছে 80 কোটি টাকার ভবন। আসসালামু আলাইকুম, সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাসনুবা বিনতে তাহের। এবার বিস্তারিত। ক্ষমতায় যেতে নয়, গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপি রাজনীতি করছে বলে দাবি করেছেন দলের নেতারা। মোহনা টেলিভিশনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তারা বলেন, নির্বাচনমুখী দল বলেই ভোটাধিকার প্রতিষ্ঠায় দেশে একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন চায় বিএনপি। অনির্বাচিত সরকার দেশের জন্য মঙ্গলজনক নয় বলেও মন্তব্য করেন তারা। বিএনপির রাজনীতি নিয়ে তানজিদ ভুঁইয়া 3 পর্ব ধারাবাহিক প্রতিবেদনের আজ দ্বিতীয় কিস্তি। 2006 সালে ক্ষমতা ছাড়ার পর থেকেই রাজনীতিতে কোণঠাসা হয়ে পড়ে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি। প্রায় 1.5 যুগের আন্দোলনে সরকার পতন অথবা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন কোনোটিতেই সফল হয়নি দলটি। আওয়ামী লীগ শাসনামলে প্রায় 1.5 যুগ রাজপথে থাকলেও দলের যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল দাবি করলেন, প্রতিষ্ঠার পর থেকে বিএনপি কখনো ক্ষমতায় যাওয়ার রাজনীতি করেনি। আমরা যারা শহীদ জিয়ার সৈনিক, আমরা ক্ষমতাকে কখনোই ব্যক্তিগতভাবে লাভবান হওয়ার সুযোগ মনে করি না। আমরা মনে করি একটি রেসপন্সিবিলিটি। জনগণ যখন আপনাকে ভোট দিয়ে ক্ষমতায় বসাবে, তখন আপনি দিন রাত এক করে দিয়ে জনগণের যে প্রত্যাশা, সে প্রত্যাশা পূরণের জন্য চেষ্টা করতে হবে। বিএনপিকে নির্বাচনমুখী দল দাবি করে স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বললেন, এজন্যই জনগণের কাছে দলের জনপ্রিয়তা অনেক বেশি। আগামী দিনে ঐক্যবদ্ধভাবে কর্তৃত্ববাদিতার বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে গণ ঐক্য তৈরি করি। জনগণের অধিকার জনগণকে ফেরত দেওয়ার যে নীতি, সেটাতে বিশ্বাস করি। যেমনভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে জনগণের ভোটাধিকার নিশ্চিত করেছিলেন। গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপি কখনোই পিছপা হবে না বলে জানালেন স্থায়ী কমিটির আরেক সদস্য হাফিজউদ্দিন আহমেদ। বিএনপি অত্যন্ত ঐক্যবদ্ধ রয়েছে বেগম জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে। বিএনপির নেতৃবৃন্দ অপেক্ষা করে আছে একটি নির্বাচনের জন্য এবং তারা বিশ্বাস করে নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ হলে জনগণ বিএনপিকে আবার রাষ্ট্র ক্ষমতায় দায়িত্ব পালনের সুযোগ দেবে। ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সবার সহযোগিতাও চেয়েছেন তিনি। বিএনপি দীর্ঘদিন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে, এখনও সেই সংগ্রাম করে যাচ্ছে। এই অবস্থা থেকে উত্তরণ ঘটাতে হলে একটি সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ নির্বাচন প্রয়োজন। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। ঈদুল আজহার দিনে পশুর চামড়া কিনে কাঙ্ক্ষিত দামে বিক্রি করতে না পেরে বিপাকে পড়েছেন মৌসুমী চামড়া ব্যবসায়ীরা। অনেকে আশানুরূপ দাম না পাওয়ায় লোকসানে পড়েছেন, কেউ আবার মূলধনও ফেরত না পাওয়ার দুশ্চিন্তায় রয়েছেন। সরকার নির্ধারিত দাম থাকলেও তা মানছেন না আড়তদাররা। মৌসুমী চামড়া ব্যবসায়ীদের অভিযোগ, সরকার ইচ্ছেমতো দাম নির্ধারণ করায় বিপাকে পড়েছেন তারা। নাটোর থেকে চামড়া বাজারের খবর জানাতে সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী রাশেদুল ইসলাম। রাশেদ, নাটোরের চামড়া বাজারের সবশেষ পরিস্থিতি জানাবেন এবং মৌসুমী ব্যবসায়ীরা কি বলছেন? বাহিরে উত্তরবঙ্গের মধ্যে সর্ববৃহৎ চামড়া আড়ত নাটোরে চামড়া আড়ত। আমি এখন দাঁড়িয়ে আছি নাটোর বৌদ্ধ বেলঘুরিয়া এলাকায় চামড়া আড়তে। গত 3 দিনে এখানে চামড়া বিক্রয় করেছে মৌসুমী ব্যবসায়ীরা। আমরা জানতে পেরেছি মৌসুমী ব্যবসায়ীর কাছ থেকে, তারা বলছেন যে তারা যে সরকারের যে রেট দাম ধরেছে সেই দামে তারা গ্রামগঞ্জে ঘুরে ঘুরে চামড়া সংগ্রহ করে এবং সেই চামড়াটা এই আড়তে নিয়ে এসে যখন বিক্রয় করে তখন তারা দাম পাচ্ছেন না। প্রতিটা চামড়া পিস থেকে প্রায় 100, 150 বা 200 টাকা কম হচ্ছে এই চামড়াতে। তো আমরা কথা বলেছি এখানকার আড়তদারদের সঙ্গে, তারা আমাদেরকে জানিয়েছেন তারা যে চামড়াগুলো মৌসুমী ব্যবসায়ীরা কিনছে
সেই চামড়াতে অনেক সময় করোনা এবং আপনার হচ্ছে ল্যাম্পিস রোগে আক্রান্ত ছিল। আর এই ল্যাম্পিস রোগে আক্রান্ত চামড়া তারা ক্রয় করে নাই, এই চামড়াগুলো তারা এখানে এসে ফেলে দিয়ে গেছে। এবং আমরা এখন একটু কথা বলবো চামড়া ব্যবসায়ী গ্রুপের সেক্রেটারির সঙ্গে। তিনি কেন এই চামড়াগুলো সংগ্রহ করে ক্রয় করে নাই সেগুলো একটু জানবো আমরা। এই ল্যাম্পি চামড়াটা এটা কোনো কাজে আসে না, তো সেক্ষেত্রে আমরা এটাকে কেজি দরে বিক্রি করতে হয় 15 টাকা থেকে 18 টাকা কেজি। তো লবণ খরচা যদি করা যায় এই চামড়াটা ক্রয় করে, তাহলে লবণের খরচা এবং লেবার কস্টের টাকাটা উঠবে না, সে কারণে অনেকে খরিদ করে নাই এবং কিছু কিছু লোক তারপরেও খরিদ করছে। এটা জি, আপনাকে ধন্যবাদ। আমি আরেকটি বিষয় জানিয়ে রাখি, এই আড়তে প্রায় 1.5 থেকে 2,000 কর্মচারী তাদের কর্মযোগ্য চালায় গভীর রাত অবধি, সকাল থেকে গভীর রাত অবধি। তো আরেকটি বিষয় জানিয়ে রাখি যে ভারতে চামড়া পাচার রোধ করার লক্ষ্যে প্রশাসন থেকে নেওয়া হয়েছে জোর দাবি, এবং এখানে ডিআইজি রাজশাহী ডিআইজি মহোদয় 2 দিন পরিদর্শন করে এসেছে। জি, এই ছিল নাটোর চামড়া রোধ থেকে সর্বশেষ পরিস্থিতি। তাসনুবা। এবার জানবো রংপুরের চামড়া বাজারের অবস্থা। সেখানে রয়েছেন সহকর্মী শফিউল করিম ইসলাম। শফিউল, চামড়া বাজারে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। তাসনুভা, এখন কিন্তু কাছে রংপুর নগরীর যে ঐতিহ্যবাহী এই চামড়াপট্টি, অর্থাৎ এই জায়গাটির নাম ছিল আগে চামড়াপট্টি, অর্থাৎ এখানে শতকরা 99% দোকান ছিল চামড়ার দোকান, কিন্তু এখন বদলে গেছে। তাদের চামড়ার ব্যবসা অনেকটাই হারিয়ে গেছে, বিলুপ্তির পথে। তারা সবসময় লস খায়, যার কারণে তারা এই ব্যবসাগুলো বাদ দিয়ে তারা কিন্তু এখন এখানে এই আপনার অটো ব্যবসায় সহ বিভিন্ন ব্যবসায় তারা আসছে। বিশেষ করে এই যে আজকে ঈদের পরের দিন, তারপরেও কিন্তু এখানে চামড়ার ক্রয় বিক্রয় করার জন্য আসছে। এখানে এই যে আপনাকে আপনাকে বলি যে এই ক্রেতারা এখানে আসছে এবং এখানে যে ক্রেতারা আসছে এবং এখানে তারা কিন্তু খুব ফলপ্রসূ দাম পাচ্ছে না। এখানে একজন বিক্রেতা আসছে, আমরা তার কাছে জানবো এখানে কেন আসছেন। চামড়া বিক্রি করার জন্য আসছি ভাই। দাম কিরকম? দাম তো আমাদের ঈদের দিন নিয়েছিল 840 টাকা করে পিস, গাই হোক চামড়া হোক যেটাই হোক। মাদ্রাসার মাল, পাশে মাদ্রাসা ট্রাক স্ট্যান্ড, পুরাতন ট্রাক স্ট্যান্ড কলেজ রোড। আজকে তো আরো নিচ্ছে না। ধন্যবাদ। পাশেই কিন্তু এই যে ব্যবসায়ী আছে, যে এই ব্যবসায়ী যারা ক্রয় করতেছেন এবং এই সিন্ডিকেটের ব্যবসা যারা আছে তারা এই ব্যবসা চামড়া ব্যবসায় কিন্তু অনেকটাই লোকসানে। এখন আমরা তার কাছে জানবো যে এবার কি কিনলেন এবং কি অবস্থা। আমরা সরকারের কাছে আবেদন একটা, আমাদের কইছে টিভি দেখাইছে 1100 থেকে 1200-1300 টাকা বছর চামড়া কিনে হবে, আপনারা কিনবেন। আর আমরা সরকারের কাছে এটাই আবেদন করব, টেনারি এলাকায় যখন সরাসরি তারা চাপ দিয়ে ধরে, সাধারণ ব্যবসায়ী যখন না মরে। আর এই যে যেভাবে দেখাইছে টেনারি এলাকা। ধন্যবাদ আপনাকে। এতক্ষণ কিন্তু এই শুনলেন যে যারা চামড়ার ব্যবসা করে তারা কিন্তু খুব দুশ্চিন্তা আছে, বিশেষ করে যারা ট্যানারির ব্যবসা করে তারা অনেকেই, এই ব্যবসায়ী যারা আছে তারা মনে করছে যে তারা সিন্ডিকেট করার ফলে এই চামড়া ব্যবসায়ী অনেকটাই লোকসানের মুখ গুনবে। এমন নাটোর থেকে রাশেদ এবং রংপুর থেকে শফিউল, আপনাদেরকে ধন্যবাদ। 4 দিনের সরকারি সফরে আজ যুক্তরাজ্য যাচ্ছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। সফরে বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা 3য় চার্লসের সঙ্গে দেখা করবেন তিনি। রাজা চার্লসের হাত থেকে নেবেন কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড। বুধবার ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টার এই সফরে প্রবাসীদের সাথে সরকারের সম্পর্ক আরও দৃঢ় করার সুযোগ হিসেবে দেখছেন ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির নেতারা। আজ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সচিবালয় ও প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন, যমুনার আশপাশে সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। রাজধানী হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় ছাড়াও কাকরাইল মসজিদ মোড়, অফিসার্স ক্লাব মোড় ও মিন্টু রোড এলাকা নিষেধাজ্ঞার আওতায় থাকবে। রোববার ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলীর সই করা গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। সকাল থেকে কমলাপুর রেল স্টেশনে ছিল কর্মস্থলমুখী মানুষের চাপ। আবার আজও অনেকেই ঢাকা ছাড়ছেন। রেলপথে রাজধানীতে ফেরার পাশাপাশি উল্টো যাত্রাও চলছে। এদিকে ট্রেনিং করে ফিরতি যাত্রায় মাস্ক পরার আহ্বান জানিয়েছেন রেলওয়ে কর্তৃপক্ষ। কমলাপুর রেল স্টেশনে আছেন সহকর্মী মাহবুব হাসান রিপন, সরাসরি যুক্ত হব তার সঙ্গে। রিপন, এই মুহূর্তের পরিস্থিতি জানতে চাইব, কর্মস্থলে ফেরা সহ তৃতীয় দিনেও বাড়ি যাওয়ার চিত্র কেমন দেখছেন? আপনাকে ধন্যবাদ। যেমনটি আপনি বলছিলেন যে ঘরমুখো মানুষ তারা যেরকম বাড়ি ফিরছেন, আবার একইভাবে অনেকেই কর্মস্থলেও ফিরছেন। আর আমরা সকাল থেকেই অবস্থান করছিলাম কমলাপুর রেলওয়ে স্টেশনে। আমরা আসলে দুটো চিত্রই খুব ভালোভাবে দেখেছি। বেশ কয়েকটি ট্রেন ঢাকায় এসেছে, রেলওয়ে কমলাপুর রেলওয়ে স্টেশনে অবস্থান করেছে, এবং যারা বেসরকারি চাকরি করেন তাদের ঈদ ছুটি শেষ হয়ে গেছে। পরিবারের সাথে ঈদ আনন্দ ভাগ করে নিয়ে তারা কিন্তু কাজে যোগদানের উদ্দেশ্যে ঢাকায় ফিরেছেন। এটি যেমন একটি চিত্র। আরেকটি চিত্র হচ্ছে আজকে ঈদের তৃতীয় দিন। আজকে কিন্তু ঘরমুখী মানুষের সংখ্যাও অনেক বেশি। কমিউটার ট্রেনগুলো যে টিকিট কাউন্টার ছিল, আমরা সেই টিকিট কাউন্টারগুলোতে গিয়েছি, দেখেছি দীর্ঘ লাইন, এবং সেখানে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে অনেকে টিকিট পাচ্ছেন না বলেও অভিযোগ করেছেন। এবং আরেকটি অভিযোগ অধিকাংশ যাত্রীরাই করেছেন, সেটি হচ্ছে যে সিটিং টিকিট নিতে গেলে একাধিক টিকিট কেটে তারপরে সিটিং টিকিটটা নিশ্চিত করতে হচ্ছে, এরকম অভিযোগও আমরা পেয়েছি। এখন আমরা যে ট্রেনের সামনে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে তিস্তা ঈদ স্পেশাল ট্রেন। এটি দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাবে, এবং এই ট্রেনটি ছেড়ে যাওয়ার কথা 9:30 তো সব কিছু মিলে যেটি আপনাকে আমি বলতে চাই সেটি হলো যে যাওয়া আসার মধ্যেই কিন্তু ঈদের তৃতীয় দিনে মানুষের অবস্থান, অর্থাৎ কিছু মানুষ তারা কিন্তু এখনও, বেশ কিছু সংখ্যক মানুষ তারা এখনও ঈদের আনন্দ উপভোগ করার জন্য তারা ঢাকা ছাড়ছেন। আবার কর্মস্থলে যোগদানের জন্য অনেক মানুষই কিন্তু ঢাকায় ফিরছেন। ঈদের তৃতীয় দিন কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। তাসনোভা। রিপন, আপনাকে ধন্যবাদ। ঈদের তৃতীয় দিনেও চট্টগ্রামের বিনোদন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড়। কোথাও কোথাও রীতিমতো জনস্রোত তৈরি হয়েছে। শিশুদের উচ্ছ্বাস, সঙ্গে বড়দের উপস্থিতিতে ফয়েজ লেক ও চট্টগ্রাম চিড়িয়াখানা পরিণত হয় আনন্দ মেলায়। মোহাম্মদ রিয়াজউদ্দিনের তথ্যচিত্রে সুরাইয়া মনির রিপোর্ট। ঈদের তৃতীয় দিন সকাল হতেই ভিড় দেখা যায় ফয়েজ লেকের গেটে। কেউ পরিবার সহ এসেছেন, কেউ বন্ধু বান্ধব নিয়ে। ছোটদের চোখে মুখে উত্তেজনা। গেট পেরিয়ে ভেতরে ঢুকলেই ফয়েজ লেকের বিশালতা। সেখানে নানান খেলায় মেতে ওঠে শিশুরা, আর বড়রা খোঁজেন একটু ছায়া নির্ভর মুহূর্ত। লেকের নীল জল, সবুজ গাছপালা আর বিনোদনের বিভিন্ন অনুষঙ্গ মিলিয়ে এখানে তৈরি হয় উৎসবের আবহ। এখানে বন্ধু বান্ধব 15-20 জন একসাথে আসি, সবসময় এনজয় করি। ঈদ হচ্ছে উৎসবের বিষয়, এটা আনন্দ করার বিষয়। ছেলে মেয়ে হাজবেন্ড আছে আর কি, ভালো লাগতেছে, খুবই ভালো লাগছে। এখানে চারপাশের পরিবেশ, তো বাচ্চাদের নিয়ে আসছি, বাচ্চারা খুব এনজয় করছে। বাচ্চা কাচ্চা নিয়ে ঘুরতে আসলাম, অনেক ভালো লাগলো। চট্টগ্রাম চিড়িয়াখানাতেও দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। বাঘের গর্জন, হরিণের দৌড়ঝাঁপ আর পাখির কিচিরমিচিরে মুগ্ধ শিশুরা, যেন বইয়ের পাতা ছেড়ে জীবন্ত জগতের সন্ধান পাওয়া। বাঘ দেখছি, ভাল্লুক দেখছি, হরিণ দেখছি, আর অনেক কিছু। এখানে অনেক ধরনের পশু পাখি আছে, আপনার অনেক সুন্দর লাগতেছে, দেখতেও সুন্দর লাগতেছে। ফ্যামিলি নিয়ে ঘুরতে খুব ভালো লাগতেছে আমাদের। ঈদের ভিড় সামাল দিতে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। ফয়েজ লেক ও চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায়, পর্যাপ্ত কর্মী ও নজরদারির ব্যবস্থা রয়েছে পুরো এলাকা জুড়ে। ঈদের সময় তো দর্শনার্থীরা আসলে একটু চাপ থাকে, সেদিক থেকে আমরা নিরাপত্তাটা দিকে নজর রাখি। কারণ হচ্ছে যেহেতু এটা আমাদের নিজস্ব ব্যবসা, সেখানে টুরিস্ট পুলিশ, অন্যান্য পুলিশরাও টহল দিচ্ছে। বাচ্চাদের আসলে মেন আকর্ষণ যে জিনিসটা বাঘের প্রতি থাকে, জলহস্তির প্রতি থাকে, সিংহর প্রতি থাকে, এগুলা দেখার জন্য আসলে বেশি আসে। বিনোদন কেন্দ্রগুলোর বিভিন্ন রাইড সহ সেখানকার প্রকৃতিতে মুগ্ধতা ছড়ায় সব বয়সীদের মধ্যে। পরিবারের সঙ্গে কাটানো এসব মুহূর্ত ঈদ আনন্দে ভিন্ন মাত্রা যোগ করে বলে জানান তারা। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ।
এদিকে সারা দেশের বিনোদন কেন্দ্রে দেখা গেছে ভিড়। ঈদের লম্বা ছুটিতে আনন্দে মেতে উঠেছে বিনোদন পিপাসুরা। শিশু থেকে বৃদ্ধা সব বয়সের মানুষের মিলন মেলায় পরিণত হয়েছে নরসিংদীর ড্রিম হলিডে পার্ক। দেশের বিভিন্ন জেলার সব মানুষ এখানে আসেন উপভোগ করতে। এদিকে ময়মনসিংহের শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্কে ঈদ আনন্দে মেতেছে নানা বয়সী মানুষজন। পরিবার আর প্রিয়জনদের নিয়ে বিভিন্ন রাইডে আনন্দ উপভোগ করছেন তারা। ঈদেতে বাড়িতে না যায় এখানে আসছি ছুটি কাটাইতে, অনেক ভালো লাগছে। স্লিপারে আমি, বাবা আর আমার বোন এখানে সবগুলো ঘুরছি, এখানে অনেক নাচা গানা করছি, তারপরে মানে অনেক ভালো লাগতেছে। পার্ক হচ্ছে ময়মনসিংহের একটা অক্সিজেন, এখানে আসলে সবাই আনন্দ, মন শান্তি হয়। বাচ্চাদের নিয়ে পার্কে এসেছি, খুব সুন্দর সময় কাটছে। আমি মামার সাথে আইছি, আমার ভালো লাগে, খুব ভালো লাগতেছে। আজকে সবকিছু মিলিয়ে পরিবারের সাথেও ভালো মতো কাটছে। বরিশালে উদ্বোধনের 2 বছরেও চালু হয়নি আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার। আধুনিক সব সুবিধা থাকলেও কোনো কাজে আসছে না 80 কোটি টাকার ভবনটি। চালু হলে প্রতি বছর এখান থেকে তথ্য প্রযুক্তিতে সহস্রাধিক দক্ষ জনবল তৈরি সম্ভব বলে জানান জেলা প্রশাসক। SLT তুহিনের প্রতিবেদন, জানাচ্ছেন বুশরা জাহান। বরিশাল নগরীর নথুল্লাবাদে 2.5 একর জায়গায় গড়ে তোলা হয়েছে আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার। এখানে কম্পিউটার সহ রয়েছে আধুনিক সব সুযোগ সুবিধা। এটি চালু হলে প্রকল্পের মাধ্যমে প্রথম পর্যায়ে 2000 দক্ষ আইটি উদ্যোক্তা তৈরি হবে। আউটসোর্সিং নিয়ে যারা কাজ করতে চাই তাদের একটা আবাসস্থল হবে এটি আইটি সেক্টর, কিন্তু এটা বিগত দিন থেকে অকার্য হিসাবে পড়ে আছে। এটা চালু হলে আমরা যারা তরুণ সমাজ আছি আমাদের জন্য এটা খুব ভালো আর কি কার্যক্রমে আপনার ভালো হবে। এটা ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং এই কাজগুলো করে আমরা আর্থিকভাবে অনেক এগিয়ে যেতে পারবো। আইটি ফার্মটা উদ্বোধন করা হয় আনুষ্ঠানিকভাবে, তাহলে এখান থেকে শিক্ষার্থীরা সুযোগ সুবিধা পাবে, আমাদের সবার কাজের একটা অগ্রাধিকার ওখানে পাওয়া হবে। এ বিষয়ে ঠিকাদার প্রতিষ্ঠান জানায় বারবার তাগাদা দিলেও তাদের কাছ থেকে প্রকল্পটি বুঝে নিচ্ছে না কর্তৃপক্ষ। আমাদের এই প্রজেক্টটি অনেক আগেই শেষ হয়েছে। আমরা সরকারকে বেশ অনেকবার আমরা চিঠি দিয়েছি বুঝে নেওয়ার জন্য। আসলে তারা কেন বুঝে নিচ্ছে না এটা আসলে আমরা বলতে পারছি না, তবে আমরা বারবার তাদের চিঠি দিচ্ছি। ভবনটি চালু হলে এখান থেকে প্রতি বছর দক্ষ জনবল তৈরি হবে বলে জানালেন জেলা প্রশাসক। যারা উচ্চশিক্ষা গ্রহণ করবে না তাদেরকে আইটি খাতে দক্ষ জনশক্তি গড়ে তোলার মাধ্যমে আমরা একটা দক্ষ মানব সম্পদ গড়ে তুলতে পারবো। এই বিষয়টা মাথায় রেখে এখানে আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার স্থাপন করা হয়েছে। যুব সমাজকে এগিয়ে নিতে শিক্ষিত তরুণদের প্রশিক্ষণ ও কর্মসংস্থানের ব্যবস্থায় ভূমিকা রাখতে পারে এই ট্রেনিং সেন্টারটি। বুশরা জাহান, মোহনা সংবাদ। গাজীপুরের কালিয়াকৈরে তুরাগ নদীর ওপর নির্মিত চাপাইয়ের সেতুটির প্রায় সব বাতি নষ্ট। রাত হলেই অন্ধকারে যেন এক ভয়ানক পরিস্থিতি তৈরি সেতুর উপর। আলো না থাকায় বসে মাদক সেবীদের আড্ডা। সুযোগ বুঝে তারাই করে ছিনতাই। তাতে চলাচলে ভীষণ ভোগান্তিতে আছেন কয়েক গ্রামের মানুষ। দ্রুতই ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রশাসনের। আলহাজ হোসেনের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। ফুলবাড়িয়া মাওনা আঞ্চলিক সড়কের তুরাগ নদীর উপর নির্মিত চাপাইয়ের সেতুটি 2020-21 অর্থ বছরে 42,49,98,000 টাকা ব্যয়ে 187.18 মিটার পিসি গার্ডার নির্মাণ করে MM বিল্ডার্স। 2023 সালের 19 অক্টোবরে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয় সেতুটি। এরপর থেকেই কয়েক গ্রামের মানুষের একমাত্র চলার পথ এই সেতুটি। কিন্তু গেল 7 মাস আগে সেতুটির সবগুলো বাতি আন্দোলনের সময় ভেঙে ফেলা হয়। এরপর আর মেরামতের কোনো উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। এতে দিন দিন ঘটছে দুর্ঘটনা ও ছিনতাইয়ের মতো ঘটনা। চাপাই সেতুটা তো মনে করেন অনেক বিভিন্ন জায়গা থেকে গাড়ি ঘোড়া চলাচল করে, রাত্রিবেলা যাতে কোনো রকম অকারেন্স না ঘটে সেই জন্য এখানে মানে লাইটটা থাকলে আমাদের সুবিধা হয়। রাত্রে এইখান দিয়ে একটাও লাইট জ্বলে না, ঠিক আছে, যার কারণে আমরা ঠিক মতো চলাচল করতে পারি না, যার কারণে আপনার অ্যাক্সিডেন্টেরই থাকে, চুরি ছিনতাইকারী এগুলো হওয়ার সম্ভাবনা বেশি থাকে। দোকানপাট করে অনেক রাত্রে আসি, অন্ধকারে যাতায়াতে কষ্ট হয়, আবার চোর ডাকাতিরও সমস্যা আছে, চুরি ডাকাতিও হয়। লাইট না থাকলে তো সমস্যা হবেই, যে কোনো সমস্যা হয়, যে ওটঘাটে ছিনতাইকারী বা ছিনতাই গিয়ে করে, এরকম সমস্যাগুলো ঘটে। বিষয়টি অবগত আছেন জানিয়ে সড়ক বিভাগের সাথে কথা বলে সেতুটির সবগুলো বাতি মেরামত করার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এই লাইটগুলো হচ্ছে পুরোটা সড়ক জনপদ বিভাগের, তারা লাইটটাও তারা স্থাপন করেছে।
তো তাদের সাথে গতকাল আমরা কথা বলেছি, পৌরসভা থেকে তাদেরকে অফিসিয়ালি চিঠিয়ে দিয়েছি গতকাল, যে এখানে চাপাইরে ব্রিজ, তারপরে আমাদের এই খারাজোড়ার একটা আমাদের বড় আছে ফ্লাইওভার আছে, সেখানকার যে লাইটগুলো এগুলো সব নষ্ট হয়ে আছে, দ্রুত এগুলো সমাধান করার জন্য। তো তারা কাজ করছে, আশা করি খুব অল্প সময় 1-2 সপ্তাহের মধ্যে এগুলো হয়তো পুনরায় আবার চালু হবে। দ্রুত সেতুটি আলোকিত হবে এবং নির্বিঘ্নে মানুষ চলতে পারবে, এমনটি প্রত্যাশা পথচারী ও স্থানীয়দের। আফরিন পপি, মোহনা সংবাদ। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ সহ নানা বিষয়ে প্রতিনিধিদের তথ্য ও ভিডিও নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। নাটোর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের 1999 সালের এসএসসির প্রাক্তন ছাত্রদের 25 বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এ সময় বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে শহীদ ইউসুফ, ফোরকান এবং 24-এর গণ অভ্যুত্থানের শহীদ কমর উদ্দিন ও মাহফুজার রহমানের পরিবারের সাথে সাক্ষাৎ করে আমরা বিএনপি পরিবারের প্রতিনিধি দল। জুলাই আগস্টের আন্দোলনে 13 জন শহীদ পরিবারকে আর্থিক সহায়তা করেছে ভোলা 4 আসনের সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের উপর আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলার প্রতিবাদে গোপালগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরার কুশখালীতে ইয়ং জেনারেশনের আয়োজনে ঘোড়ার দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা তাসকিন আহমেদ চিশতি। আফরিন পপি, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। অনির্বাচিত সরকার দেশের জন্য মঙ্গলজনক নয় বলছেন বিএনপি নেতারা। ক্ষমতার জন্য নয়, গণতন্ত্র প্রতিষ্ঠায় রাজনীতি করার দাবি। লাভের আশায় চামড়া কিনেও বিপাকে মৌসুমী ব্যবসায়ীরা। মূলধন ওঠানো নিয়ে দুশ্চিন্তা, সরকারের বিরুদ্ধে খেয়াল খুশি মতো দাম নির্ধারণের অভিযোগ। ঈদ উদযাপন শেষে কর্মস্থলে ফিরছেন মানুষ, ঘরমুখ যাত্রাও চলছে। সারা দেশের বিনোদন কেন্দ্রে উপচে পড়া ভিড়। এবং 2 বছরেও কার্যক্রম শুরু হয়নি বরিশাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারে। অবহেলায় পড়ে আছে 80 কোটি টাকার ভবন। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পান ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।